আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমজাদ খান। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত। ঢাকায় যাতায়াত সহজ করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার গুরুত্বারোপ। আগামী ২৭ জুলাই থেকে পুনরায় শুরু হচ্ছে ঢাকা নারিতা ঢাকা সরাসরি বিমান চলাচল, জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাই হবে বাকশালী শাসনের বিরুদ্ধে মধুর প্রতিশোধ, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থানে ঢাকার রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ দুইজনকে হত্যা মামলার রায় ২৮ জুন। আগামীর বাংলাদেশ গড়তে দক্ষ মানব সম্পদ উন্নয়নে শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার, বললেন শিক্ষামন্ত্রী। ধূমপান ও তামাকজাত দ্রব্যের অবাধ ব্যবহার নিয়ন্ত্রণে আইনের কঠোর প্রয়োগ ও সম্মিলিত প্রচেষ্টার গুরুত্বারোপ স্বাস্থ্যমন্ত্রী। যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে সই হবে চুক্তি, জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। দেশের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক এই তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভা কক্ষে আয়োজিত সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলোর যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনায় বিদ্যমান চ্যালেঞ্জ এবং তা সমাধানের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সড়ক ব্যবস্থাপনা উন্নয়ন, গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, ডিজিটাল ট্রাফিক মনিটরিং ব্যবস্থা চালু এবং আইন প্রয়োগের কার্যকারিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে নগরবাসীর যাতায়াত সহজ করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের উপর জোর দেওয়া হয়েছে। স্থগিত থাকা বাংলাদেশ বিমানের ঢাকা নারিতা ঢাকা ফ্লাইট ৩০ জুনের পরিবর্তে আগামী ২৭ জুলাই শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম মৃধা। আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। এই সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট আমলে বাংলাদেশের অনেক খাতই সীমাহীন দুর্নীতি, লুটপাট, অনিয়ম ও অব্যবস্থাপনা রয়েছে। বর্তমান সরকার সেসব নিয়ে কাজ করছে। ২০২৫ সালের জুলাইয়ে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার ৬ মাস আগে থেকেই এই রুটটি লাভজনক ছিল। এখানে প্রায় ৪০,০০০ বাংলাদেশি রয়েছে। এছাড়া নেপালের যাত্রী পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত জানান, বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ কাজে ২ দফা বাজেট বাড়ানো হয়। সেখানে দুর্নীতি হয়েছে কিনা তা দুর্নীতি দমন কমিশন খতিয়ে দেখছে। এবারের বাজেটে দেশের স্বাস্থ্য সেবাকে আরও আধুনিক, সহজলভ্য ও সমন্বিত করতে হেলথ কার্ড চালু এবং জাতীয় অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে দেশের কয়েকটি জেলায় হেলথ কার্ড চালুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর ফ্লোরা তাসমিম। এর মাধ্যমে একজন নাগরিকের চিকিৎসা সংক্রান্ত তথ্য ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষিত হবে এবং জরুরি মুহূর্তে দ্রুত অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে জানান তিনি। সুরাইয়া মুনির রিপোর্ট। এবারের বাজেটে স্বাস্থ্য খাতের ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে রোগীর চিকিৎসার ইতিহাস, পরীক্ষার ফলাফল, ব্যবহৃত ওষুধ এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণের তথ্য একটি সমন্বিত ডাটাবেজে সংরক্ষিত থাকবে।
ফলে দেশের যে কোনো সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে রোগীর পূর্ববর্তী তথ্য সহজেই পাওয়া যাবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, সেবার স্বচ্ছতা বৃদ্ধি এবং জরুরি চিকিৎসা ব্যবস্থাকে আরও কার্যকর করতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে দেশের স্বাস্থ্য খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে বলে আশা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। আমি ঢাকায় বসে আমি সাতক্ষীরা বা একটা পাবনা অঞ্চলের একটা রোগীর ডিটেলস জানতে পারবো আমার এই কম্পিউটারে। একটা সরকারি প্রোগ্রাম কিন্তু কার্যকর একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, মানে সমস্ত অর্গানাইজেশনগুলোকে এর সাথে সম্পৃক্ত করা, এটা খুবই প্রয়োজন। তাহলে আস্তে আস্তে সাধারণ মানুষ এই ব্যাপারে উৎসাহী হবে। কারণ অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকবে, আসলে এই কার্ডটা দিয়ে কী হবে, এই কার্ডের যে মধ্যে কী সুযোগ সুবিধা থাকবে, এগুলি বুঝাইতে হবে। এমন স্বাস্থ্যসেবা বাস্তবায়ন এর বিশালতা যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে সাধুবাদ জানান চিকিৎসা প্রার্থীরা। গভর্নমেন্ট যে কার্ড যেটা করছেন এটাকে যুগোপযোগী। এই উদ্যোগের ফলে যারা রোগী যারা আছেন তারা দ্রুত অ্যাম্বুলেন্স কল করতে পারবেন এবং ঝামেলা ছাড়াই তারা দ্রুত অ্যাম্বুলেন্সে অবস্থান করতে পারবেন। আমি সেবা খুব ভালো সেবা পাবো। প্লিজ ইন্ট্রোডিউস দিস অল ওভার দ্য কান্ট্রি। প্রাথমিক পর্যায়ে নরসিংদী, বগুড়া, খুলনা সহ কয়েকটি জেলায় এই হেলথ কার্ড চালুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর ফ্লোরা তাসমিম। হেলথ সিস্টেমে ঢোকার জন্য একটা চাবি, যেটার মধ্যে আমরা সমস্ত ধরনের একজন মানুষ একটা হেলথ কার্ড দিয়ে তার যা এই মুহূর্তে চিকিৎসা হচ্ছে, আগে যা হয়েছে বা পরবর্তীতে যখন আসবে, তখন এই জিনিসগুলো তার এক ধরনের ডাটা থাকবে। এবং এই পর্যায়ে আমরা কয়েকটি ডিস্ট্রিক্টে প্রথম হেলথ কার্ড চালুর ব্যাপারে পরিকল্পনা নিয়েছি। জরুরি চিকিৎসা সেবা আরও কার্যকর করতে জাতীয় অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা সহ সরকারি ও বেসরকারি পর্যায়ে অ্যাম্বুলেন্সগুলো একটি কেন্দ্রীয় নেটওয়ার্কের আওতায় আনা হবে। ফলে রোগী বা স্বজনরা একটি নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করলেই নিকটস্থ অ্যাম্বুলেন্স সেবা পেতে পারবেন বলে জানান তিনি। কোনো বিড়ম্বনা ছাড়া, সময় ক্ষেপণ ছাড়া তারা যাতে অন্য কোথাও যদি বিশেষায়িত হসপিটালে যেতে হয় সেই সার্ভিসটা দেওয়া হবে সরকার থেকে। সেজন্য আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, যেগুলো সবসময় প্রাইমারি হেলথ কেয়ার বা উপজেলার পর্যায়ে থাকবে, তারা তখন সেই অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে যখন যেখানে দরকার সেটা সরকার থেকেই তাদেরকে নিয়ে যাওয়ার। ডিজিটাল স্বাস্থ্যসেবা ও সমন্বিত জরুরি পরিবহন ব্যবস্থা চালুর এই উদ্যোগ বাস্তবায়িত হলে চিকিৎসা সেবা পেতে মানুষের ভোগান্তি কমবে এবং স্বাস্থ্যখাত আরও আধুনিক ও জনবান্ধব হয়ে উঠবে বলে প্রত্যাশা সবার। সুরাইয়া মুন্নি, বিটিভি নিউজ, ঢাকা। 2026-27 অর্থ বছরে বাজেটের নতুন বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেটে রয়েছে বৈষম্যহীন, সুষম ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনা। পাশাপাশি 65 বছর বা তার বেশি নাগরিকদের ট্রেন ভ্রমণের ভাড়া সম্পূর্ণ বিনামূল্য করা সহ মেট্রো রেল ভাড়া 25% ছাড়ের প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। সাধারণ মানুষ বলছেন, সরকারের এই সিদ্ধান্ত যুগোপযোগী এবং মানবিক। সিনিয়র সিটিজেনরা বলছেন, এতে অর্থনৈতিকভাবে উপকৃত হবেন তারা। পাশাপাশি সম্মানিত বোধ করছেন সমাজের এই জ্যেষ্ঠ নাগরিকরা। আরিফিন মাসুদের রিপোর্ট। গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় দেশের জ্যেষ্ঠ নাগরিকদের জন্য নজিরবিহীন মানবিক ঘোষণা এসেছে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে। 65 বছরের ঊর্ধ্বে সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনে সম্পূর্ণ ফ্রি এবং মেট্রো রেলের ভাড়ার 25% ছাড় দেওয়া হবে। প্রস্তাবিত বাজেটের এই ঘোষণা অনুযায়ী 65 বছর বা তার বেশি বয়সী বাংলাদেশের যে কোনো নাগরিক পাবেন সম্পূর্ণ বিনামূল্যে ট্রেন ভ্রমণের সুবিধা। অর্থাৎ 65 বছর বা তার বেশি যে কোনো নাগরিককে দেশের কোনো ট্রেনে ভ্রমণ করতে 1 টাকাও ভাড়া দিতে হবে না। সরকারের এই উদ্যোগকে একদিকে অভিনব, অন্যদিকে মানবিক বলছেন সাধারণ মানুষ। সরকারকে আমি সাধুবাদ জানাই। অনেকের রিটায়ারমেন্টের টাকা দিয়ে সব কিছু চলতে হয়, এইখান থেকে যদি তারা 25% মেট্রো রেলে ছাড় পায় বা কোথাও ভ্রমণ করতে গেলে তার মেট্রো বা ট্রেন ভাড়া লাগে না, তাহলে তার একটা স্বাচ্ছন্দ্যে সে যাইতে পারবে। আমাদের দেশে ম্যাক্সিমাম সিনিয়র সিটিজেন যারা আছে, একটা সময় যখন এদের কর্মক্ষমতা থাকে না, তখন এরা সবার অবহেলিত হয়ে যায়।
এই যে সরকার যে উদ্যোগটা নিয়েছে নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। কোথাও যেতে চাইলে আমি এটা ফ্রি দিয়ে গেলাম, এই জিনিসটা কখনো হয় নাই, নতুন করে এটা হইলো, তা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। 65 ঊর্ধ্ব জ্যেষ্ঠ নাগরিকরা বললেন, বিনামূল্যে রেল ভ্রমণের সরকারি এই উদ্যোগে সরাসরি আর্থিকভাবে উপকৃত হবেন তারা। পাশাপাশি তাদের জীবনযাপন হবে আরও সহজ ও স্বচ্ছন্দময়। 65 বছর বয়সে একজন বৃদ্ধ অর্থনৈতিক দিক থেকে সে মানে হেয় প্রতিপন্ন থাকে, এক জায়গায় যেতে হলে সে এই সুযোগ সুবিধা সে বহন করতে পারবে। আমরা হলাম বর্তমানে রিটায়ার্ড প্রাপ্ত, আমাদের তো সোর্স অফ ইনকাম নেই, কাজে অর্থনৈতিক দিক দিয়েও ইনশাল্লাহ উপকৃত হবে। সরকার যে পদক্ষেপ নিয়েছে 65 আপ যাদের বয়স রেল আসা যাওয়ার জন্য ফ্রি ঘোষণা করছে, এটা অনেক ধন্যবাদ সরকার। কেবল দূরপাল্লার রেল ভ্রমণ নয়, ঢাকা মেট্রো রেলের টিকিট বা কার্ড মূল্যের ওপর প্রবীণ নাগরিকরা পাবেন শতকরা 25% সরাসরি ছাড়। এই সুবিধা ভোগ করবেন যারা, সেই প্রবীণরা বলছেন সরকারের এই সিদ্ধান্তে সম্মানিত বোধ করছেন তারা। জানালেন কৃতজ্ঞতাও। সরকারকে আমি অ্যাপ্রিসিয়েট করি, অনেকটা সাশ্রয় হয়ে গেল টিকিটের মূল্য, যার জন্য আমরা বেশি আমরা ট্রেনে যাতায়াত করব, মেট্রো রেলে। 65 বছর ঊর্ধ্বদের এদের তো কোনো আর্নিংস থাকে না, সেই ক্ষেত্রে যদি সরকার এটা করে আমাদের জন্য খুবই উত্তম। দৈনন্দিন কাজকর্মের জন্য যদি আমাদেরকে সাশ্রয় করে দেয়, তো সেটা তো আমাদের জন্য আসলে উপকার। আমরা চাই যে এরকম উদ্যোগ হোক আরও। এখন দেখবো যে এটা ইমপ্লিমেন্টেশন কিভাবে করে, সিটিজেনেরা ঠিকমতো টিকিট পাবে কিনা সেটা এখন দেখার বিষয় আর কি। তারা বলেন, এই সুবিধাগুলো চূড়ান্তভাবে কার্যকর হলে প্রবীণরা একদিকে যেমন নিশ্চিন্তে যাতায়াত করতে পারবেন, অন্যদিকে বোধ করবেন স্বাবলম্বী। রাষ্ট্রের পক্ষ থেকে এমন অনন্য উপহারে আনন্দিত সমাজের জ্যেষ্ঠ নাগরিকরা। তারা বলছেন, বিনামূল্যে রেল ভ্রমণ এবং মেট্রো রেলের ভাড়া ছাড় আর্থিকভাবে তাদের সাশ্রয়ী করবে সত্য, তবে জীবনের প্রান্তভাগে এসে রাষ্ট্রের পক্ষ থেকে যে সম্মান ও স্বীকৃতি তারা পেলেন, তাকেই সবচেয়ে বড় করে দেখছেন তারা। আরিফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাই হবে বাকশালী শাসনের বিরুদ্ধে মধুর প্রতিশোধ। দুপুরে রাজধানীতে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এই কথা বলেন। সংবাদপত্র বন্ধের কালো দিবস নিয়ে এই সেমিনারের আয়োজন করে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। সংগঠনের যুগ্ম আহ্বায়ক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে এতে অংশ নেন ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা। ফ্যাসিবাদ মোকাবেলায় মিডিয়ার ব্যর্থতা শিরোনামে এই আলোচনায় বক্তারা 24-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর নিপীড়নের জন্য দায়ী সাংবাদিকদের বিচার দাবি করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গণমাধ্যমগুলো আলাদা চেতনা ও দর্শন ধারণ করবে, কিন্তু দেশের পক্ষে একতাবদ্ধ থাকতে হবে। এমন ঐক্য সৃষ্টির বড় সুযোগ এসেছে বলে জানান মন্ত্রী। যারা খ্রিস্ট দিবস তৈরি করেছিল, বিপরীতে 16ই জুনকেই আমরা দাঁড় করতে পারি গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক কাঠামোর দিন। সম্ভবত ফ্যাসিবাদ এবং স্বৈরতান্ত্রিক মানসিকতার বিপরীতে গণতান্ত্রিক মূল্যবোধের এর চাইতে কোনো মধুর প্রতিশোধ আর হতে পারে না। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের জন্য আগামী 28 জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মোট আসামি 5 জন। এর মধ্যে গ্রেপ্তার রয়েছেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। যদিও এই মামলার রায়ের জন্য দিন ধার্য ছিল চলতি বছরের 4 মার্চ, তবে প্রসিকিউশন থেকে নতুন করে ডিজিটাল এভিডেন্স জমা দেওয়ায় পুনরায় শুরু হয় কিছু সাক্ষ্য কার্যক্রম। আজ মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন নির্ধারণ করে ট্রাইব্যুনাল। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে মোহাম্মদপুরের 9 জনকে হত্যা মামলায় শেখ ফজলে নূর তাপস
তাপস ও জাহাঙ্গীর কবির নানক সহ ২৮ আসামির বিরুদ্ধে প্রসিকিউশন সূচনা বক্তব্য উপস্থাপন করে একই ট্রাইব্যুনাল। এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু ২৪ জুন। পরে একই ট্রাইব্যুনালে শুরু হয় জুলাই গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশের দায়ে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। আজ এই মামলায় সাক্ষ্য দেন জুলাই শহীদের পিতা কবির হোসেন মৃধা। অন্যদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই গণ অভ্যুত্থানের যাত্রাবাড়িতে শিক্ষার্থী তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ১১ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলে। আজ এই মামলায় সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। আগামীর বাংলাদেশ গড়তে এবং দক্ষ মানব সম্পদ উন্নয়নে শিক্ষা খাতকে বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ড.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, কারিগরি শিক্ষাকে বাদ দিয়ে দক্ষ মানব সম্পদ উন্নয়ন সম্ভব নয়। এই লক্ষ্যকে সামনে রেখে এখন থেকে ৬ষ্ঠ শ্রেণী থেকেই কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে। আজ রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এইসব কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, সৃজনশীল লেখাপড়ার উপর বিশেষ লক্ষ্য রেখে নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে। আগামী ২০২৮ সালে নতুন সিলেবাস ও নতুন কারিকুলামে শিক্ষার্থীরা বই পাবে। এরই ধারাবাহিকতায় আগামী ডিসেম্বরের মধ্যেই পরিমার্জিত সব বই দেশের সব স্কুলে পৌঁছে দেওয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের সহায়তায় আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু হবে বলেও ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। উচ্চশিক্ষায় সেশন জট ও বিলম্ব এড়ানোর বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২০ জুলাইয়ের মধ্যেই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা চলছে। ধূমপান ও তামাকজাত দ্রব্যের অবাধ ব্যবহার নিয়ন্ত্রণে আইনের কঠোর প্রয়োগ ও সকলের সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মাহমুদ সাখাওয়াত হোসেন। তিনি আজ রাজধানীতে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এই গুরুত্ব আরোপ করেন। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস সহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারে শুধু মানুষের অঙ্গই ক্ষতিগ্রস্ত হয় না, বরং পরিবেশ ও রাষ্ট্রকে বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। এ সময় এর ব্যবহার নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির উপর জোর দেন বক্তারা। এবার আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘ ৪ মাসের বেশি সময় ধরে যুদ্ধের পর অবশেষে যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবার কথা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আজ এই তথ্য জানানো হয়। বিবৃতিতে ধারাবাহিকভাবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাত প্রশমন ও সমাধানের আহ্বান জানানো হয় এবং এই ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সকল পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসা করে বাংলাদেশ আশা করে যে চুক্তিটি সঠিকভাবে বাস্তবায়িত হবে এবং তার টেকসই ও দীর্ঘস্থায়ী হবে। মাহফুজুর রহমানের প্রতিবেদন। অবশেষে যুদ্ধবন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরের জন্য স্মারক চূড়ান্ত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আজ ভোরে চূড়ান্ত চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন। তিনি আরও জানান, চুক্তি অনুসারে লেবানন সহ সকল ফ্রন্টে মিলিটারি অপারেশন বন্ধ হবে। আগামী শুক্রবার 19 জুন সুইজারল্যান্ডের জেনেভায় এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চূড়ান্ত চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পোস্টের পরপরই নিজের ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ইসলামিক রিপাবলিক অফ ইরান এর সঙ্গে চুক্তি এখন সম্পন্ন হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, তিনি হরমুজ প্রণালীকে সম্পূর্ণভাবে টোলমুক্ত চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমতি দিচ্ছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরোপিত অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান
মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে নিজের পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, বিশ্বের জাহাজগুলো তোমাদের ইঞ্জিন চালু করো, শুরু হোক তেলের প্রবাহ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, শুক্রবার আনুষ্ঠানিকভাবে সুইজারল্যান্ডে এটি স্বাক্ষরিত হবে। লেবানন সহ সকল ফ্রন্টে একটি তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধ ও মিলিটারি অপারেশন বন্ধে আজ রাতেই একটি ঘোষণা দেওয়া হবে বলে জানান ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। তিনি আরও জানান, আজই ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন নৌ অবরোধও প্রত্যাহার করা হবে। যুদ্ধবন্ধে চূড়ান্ত চুক্তির ঘোষণার সঙ্গে সঙ্গেই বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম। এরই মধ্যে স্থান ভেদে 3.8 থেকে 4.1 ডলার কমেছে তেলের দাম। এদিকে যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশ। মাহফুজুর রহমান, ডেস্ক রিপোর্ট, বিটিভি নিউজ। ইউক্রেনের রাজধানী কিয়েভে গত 14 দিনের মধ্যে সবচেয়ে তীব্র রুশ বিমান হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন। এই আকস্মিক হামলায় দেশটির আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক কিয়েভ পেচেরস্ক লাব্রা আশ্রমে আগুন লেগে যায়। আজ ইউক্রেনীয় কর্তৃপক্ষের দেয়া বিবৃতির বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এই ধ্বংসাত্মক বিমান হামলার তথ্য প্রকাশ করেছে। চলমান যুদ্ধ বন্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে টেলিফোনে বিশেষ আলোচনা করার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মস্কো কিয়েভে এই বড় ধরনের হামলা চালায়। এর আগে রাশিয়ার জ্বালানি ও সামরিক খাতের প্রধান অবকাঠামো লক্ষ্য করে নতুন করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে ইউক্রেনীয় বাহিনী। আমেরিকায় বিমান বিধ্বস্ত হয়ে 12 জন আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 11 জন স্কাই ডাইভার ও একজন পাইলট। স্থানীয় সময় রোববার দেশটির মিসৌরি অঙ্গরাজ্যে এই দুর্ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্কাই ডাইভিং কোম্পানির ভাড়া করা বিমানটি রোববার স্থানীয় সময় সকাল প্রায় 11:20 উড্ডয়ন করে। উড্ডয়নের পর বিমানটি প্রয়োজনীয় উচ্চতা অর্জনে ব্যর্থ হওয়ার পর হঠাৎ বাম দিকে মোড় নেয়। এক পর্যায়ে বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে প্রায় 200 গজ দূরে বিধ্বস্ত হয়। বেটস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছে, বিমানে থাকা 12 জনই নিহত হয়েছেন। এদিকে ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে ক্রু ও আরোহী সহ 6 জন নিহত হয়েছেন। গতকাল শহরের পশ্চিমাঞ্চলীয় উপশহর রেকফিও দোস বান্দেরান্তাসের আকাশে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এই ভয়াবহ দুর্ঘটনার কারণ অনুসন্ধানের তদন্ত শুরু করেছে। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক, সত্য জানুন। সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের এক কর্মী কর্তৃক থানার ভেতরে পুলিশ হেফাজতে থাকা একজন বিএনপির কর্মীকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে হত্যার দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পুলিশ হেফাজতে থাকা বিএনপি কর্মীকে আওয়ামী লীগ কর্মীর আঘাত করে হত্যা দাবিতে প্রচারিত এই ভিডিওটি আসল নয়। মাহফুজুর রহমানের প্রতিবেদন। সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের এক কর্মী কর্তৃক থানার ভেতরে পুলিশ হেফাজতে থাকা একজন বিএনপির কর্মীকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে হত্যার দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পুলিশ হেফাজতে থাকা বিএনপি কর্মীকে আওয়ামী লীগ কর্মীর আঘাত করা হত্যার দাবিতে প্রচারিত এই ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে 2025 সালে মৌলভীবাজারের কুলাউড়ায় এক শিক্ষার্থী হত্যা মামলার আসামি জুনেলকে আদালতে হাজির করার একটি স্থিরচিত্র ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির মাধ্যমে এই আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। আলোচিত ভিডিওটি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে মূলধারার গণমাধ্যম দৈনিক সমকাল এবং মৌলভীবাজার ভিত্তিক স্থানীয় গণমাধ্যম পাতাকুড়ির দেশ এর ওয়েবসাইটে 2025 সালে প্রকাশিত প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়। এসব প্রতিবেদনে সংযুক্ত ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে দেখা আসামি ও পুলিশ সদস্যদের মিল পাওয়া গেছে।
উক্ত প্রতিবেদনগুলোতে ব্যবহৃত ছবিটি পর্যালোচনার মাধ্যমে দেখা যায় আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্য এবং গণমাধ্যমে প্রচারিত ছবি একই স্থানের। এছাড়া ছবিগুলোতে আসামিকে পুলিশ সদস্যরা একইভাবে ধরে রাখতে দেখা যায়। ছবিটি 2025 সালের এবং ছবি থেকে এআই ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে। এরকম বিভ্রান্তিমূলক ছবি বা ভিডিও যাচাই না করে শেয়ার না করার পরামর্শ বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্ট, ভিটিভি নিউজ। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ইউথ ডায়ালগ অন বাজেট 2026-27 রিফ্লেকশন অ্যান্ড দ্য ওয়ে ফরওয়ার্ড শীর্ষক সংলাপ। নগরের নাসিরাবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইয়াং ইকোনমিস্ট সোসাইটির সহায়তায় যুব সমাজের প্রত্যাশা, অগ্রাধিকার ও নীতিগত সুপারিশ তুলে ধরতে এসডিজি ইউথ ফোরাম ও এই সংলাপের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। অন্যান্যের মধ্যে যুব সমাজের প্রতিনিধি, অর্থনীতিবিদ, পেশাজীবী, উদ্যোক্তা, শিক্ষাবিদ ও উন্নয়ন কর্মীরা সংলাপে অংশ নেন। বক্তারা বাজেটে কর্মসংস্থান, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি, প্রযুক্তি ও উদ্ভাবন, জলবায়ু পরিবর্তন রোধ, স্বাস্থ্য এবং টেকসই উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙা ভাব অব্যাহত রয়েছে। আজ শেয়ার লেনদেন ও মূল্য সূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,395.64, যা গতকালের চেয়ে শতকরা 0.34 ভাগ বেশি। এছাড়া সিএসসি 30-এর মূল্য সূচক দাঁড়ায় 13,748.46, যা গতকালের চেয়ে শতকরা 1.15 ভাগ বেশি। আজ 245টি কোম্পানির 1,13,33,648 শেয়ার লেনদেন হয়, যার মূল্য 42,46,99,000 টাকারও বেশি। এর মধ্যে 118টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 98টির কমেছে এবং 29টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। ইউএস ডলার 122 টাকা 75 পয়সা, সিঙ্গাপুর ডলার 95 টাকা 60 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 86 টাকা 52 পয়সা, কানাডিয়ান ডলার 87 টাকা 74 পয়সা, হংকং ডলার 15 টাকা 48 পয়সা, ইউরো 142 টাকা, ব্রিটিশ পাউন্ড 164 টাকা 59 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 32 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 27 পয়সা, ইউএই দিরহাম 33 টাকা 3 পয়সা, কুয়েতি দিনার 394 টাকা 98 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 29 টাকা 95 পয়সা, থাই বাদ 3 টাকা 72 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 29 পয়সা, চীনা ইউয়ান 18 টাকা 14 পয়সা। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.3 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 5টা 9 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 39 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 1টা 10 মিনিটে, জোয়ার সকাল 7টা 46 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 1টা 28 মিনিটে, জোয়ার রাত 8টা 31 মিনিটে।